নতুন দরে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। দাম বৃদ্ধির পরও কমেনি সংকট, বদলায়নি ফিলিং স্টেশনের চিত্র। দ্রুত ভোগান্তির অবসান চান গ্রাহক। বাড়াই তো লাভ হলো না। এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। সিরিয়াল ধরে বয়ে রয়েছি 2 দিন। নিজের কাছে অসহায় লাগতেছে। 2 লাখ টাকার বাইক আছে কিন্তু তেল নাই। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই। এই লম্বা লাইন কমবে তখনই যখন আপনি যদি এর বরাদ্দটা বাড়িয়ে দেন। বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এখনো দেয়া হচ্ছে ভর্তুকি। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। যে স্টক তৈরি করেছে তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এটা করতে বাধ্য হয়েছি আমরা, ভর্তুকি এখনও আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। হাসপাতালে রোগীর চাপ। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। সুফল পেতে লাগবে কয়েক সপ্তাহ। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণাকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয়দের উচ্ছ্বাস, বাস্তবায়ন হলে নাগরিক দুর্ভোগ কমার আশা। 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4000 কোটি টাকায়। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ভোগান্তির আরেক নাম ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প। পরিকল্পনার গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞ। হজ যাত্রা দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদি যাচ্ছেন 5,500 যাত্রী। খাবারের মান নিয়ে অভিযোগ। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু সন্ধ্যায়। এবং হরমুজ নিয়ে তেহরান ওয়াশিংটন পাল্টাপাল্টি হুমকি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হলে দ্বিতীয় দফার বৈঠকে বসবে না ইরান। আবারও যুদ্ধ শুরুর হুঁশিয়ারি। জ্বালানি তেলের রেকর্ড দাম বৃদ্ধির পরও বদলায়নি ফিলিং স্টেশনের চিত্র। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। রাজধানীর বেশ কিছু পাম্প বন্ধ, আর যেসব পাম্প খোলা সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। দাম বাড়ানোর পরও জ্বালানি তেলের সরবরাহ বাড়েনি বলে দাবি গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষের। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে প্রতিদিনের চেনা দৃশ্য এটি। জ্বালানি তেলের জন্য কারো অপেক্ষা 12 ঘন্টা, আবার কেউ এসেছেন খাবার সঙ্গে নিয়ে। প্রয়োজন তেল নামের সোনার হরিণ। শনিবার রাতে ঘোষণার পর রোববার থেকে কার্যকর হয়েছে নতুন দর, যা দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দাম। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 115 টাকায়। 1 লাফে 20 টাকা বেড়ে অকটেন ঠেকেছে 140 টাকায়। পেট্রোল ও কেরোসিনের দামও বেড়েছে সমান তালে। চালকদের দাবি, দাম বাড়ানোর পরও সরবরাহ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। এখন দাম যেহেতু বাড়াইছে, আমরা চাই যে আমরা আগের মতন তেলটা পাই। দাম বাড়ছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ভোগান্তি এটা আমরা চাই না। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? আমারও একটা থেকে ক্লাস, আমি ক্লাসে যেতে পারবো কিনা এটুকু আমি শিওর না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারেননি। আবার কেউ বলছেন ফুয়েল পাস স্ক্যান করতে সময় বেশি লাগায় দীর্ঘ হচ্ছে লাইন। এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। দাম বাড়ায় কোনো অসুবিধা নেই, তেল যাচ্ছে ভাই, সিরিয়াল ছাড়া পাই ভাই। আমরা চাচ্ছি যে 20 টাকা নিই, কিন্তু আমাদের ভোগান্তিটা কমে আসুক। অ্যাভেলেবেল প্রত্যেকটা পাম্পে থাকতে হবে, তাইলে আপনার এই সিরিয়াল থাকবে না। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে কিন্তু সরবরাহ বাড়েনি, তাই দীর্ঘ লাইন কমছে না। দাম বাড়লেও পরিস্থিতি বুঝতে লাগবে 1 সপ্তাহ। এই লম্বা লাইন কমবে তখনই যখন আপনি যদি আমাদের বরাদ্দটা বাড়িয়ে দেন। আমি যখন কাঙ্ক্ষিত সার্ভিসটা এনশিওর করতে, এখনও কিন্তু আমি বরাদ্দ পাচ্ছি আগের মতোই। সো বরাদ্দটা আমার বাড়াতে হবে। এখন বরাদ্দ যদি না বাড়ান, দাম বাড়ালে তো হচ্ছে না। এর আগে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি হয় 2022 সালের আগস্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ডিজেলের দাম 42.5% বাড়িয়ে 114 টাকা করা হয়। যদিও সমালোচনার মুখে একই মাসে 5 টাকা কমায় তৎকালীন সরকার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রংপুরে আছেন রেদওয়ান হিমেল। আমরা সরাসরি শুরুতেই যাব সাইফুলের কাছে।
রাজধানীতে জ্বালানি তেলের দাম বেড়েছে, শুধুমাত্র যে রাজধানীতে তা নয়, সারা দেশেই একসাথে পাল্লা দিয়ে দাম বেড়েছে। আমরা রাজধানীর পাম্পগুলোতে দেখেছি দাম বাড়ার যে তালিকা সেটি কিন্তু মোটামুটি লিফলেটের মতো করে কিন্তু দিয়েছে। আমরা এই যে গাড়িগুলি দেখতে পাচ্ছি এগুলি কিন্তু আজকের দেয়া না, এগুলি এক একটি প্রাইভেট কার। আমরা কথা বলি চালকদের সাথে, গতকালকে রাত 10টা থেকে তারা সিরিয়াল দিয়েছেন। সেই সিরিয়াল দেওয়ার পরে কিন্তু মাত্র নজলের মুখে এসে তেল নিল, এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এক একটি প্রাইভেট কার প্রায় দীর্ঘ 16 ঘন্টা সিরিয়ালে ছিল। আর এই যে বাইকগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলি কিন্তু সকাল 7টা বা ভোর 6টা থেকে 5টা এর মধ্য দিয়ে কিন্তু তারা সিরিয়ালে দাঁড়িয়েছিলেন এবং সেই দাঁড়ানোর প্রেক্ষাপটেই নজলের মুখ পর্যন্ত আসতে পেরেছেন দীর্ঘ 8 ঘন্টা পরে, এমনটাও কিন্তু আমরা এখানকার চালকরা বলছেন। তবে এই যে জ্বালানি তেলের দাম বাড়ালো গতকালকে, তার প্রভাব কতটুকু সেই প্রশ্নই কিন্তু আমরা খুঁজতে বেরোছি সকাল থেকে। আমরা দেখতে পেয়েছি যে বাইকের সিরিয়াল কিছুটা কম হলেও দীর্ঘ সিরিয়াল কিন্তু প্রাইভেট কার। রাজধানীর বেশ কিছু পাম্প দেখেছি বন্ধ, আর যেই বন্ধ পাম্পগুলি আছে তার প্রভাব কিন্তু খোলা পাম্পে পড়ছে। অন্যদিক থেকে এখানকার যে আমরা সোনার বাংলা ফিলিং স্টেশন আছি তারা বলছেন যে 13,500 লিটার এখনও পর্যন্ত তাদের কাছে মজুদ আছে আজকে দেওয়ার মতো। এর পাশাপাশি 2,000 করে পেট্রোল এবং ডিজেল মজুদ আছে, যেটি হচ্ছে আজকে সরবরাহ তারা করতে পারবেন। যদি অন্যদিক থেকে বলা যায় এই যে দাম বাড়লো অকটেনের লিটারে পার 20 টাকা করে পার লিটার, এর পাশাপাশি পেট্রোল ডিজেল সব কিছুতে যখন দাম বেড়েছে, আসলে দাম বাড়ার প্রভাব শুধুমাত্র যে এই চালকদের মধ্যে পড়েছে তা না, এই প্রভাবটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ যারা তাদের মধ্যেও কিন্তু পড়ছে। অনেকেই বলছেন যে শুধুমাত্র যে বাইক বা প্রাইভেট কার তাতে না, যানবাহন বিশেষ করে বাস ট্রাক সবগুলিতে কিন্তু আসলে পড়বে। তবে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা যে কখন নাগাদ স্বাভাবিক হবে সেটা কিন্তু কর্তৃপক্ষ বলছে অন্তত এই স্বাভাবিক পরিস্থিতি বুঝতে সময় লাগবে অন্তত 1 সপ্তাহ, বা এই যে দাম বাড়ার প্রবণতাটা কতটুকু পড়বে সেটিও বুঝতে সময় লাগবে 1 সপ্তাহ। আমাদের আরেক সহকর্মী আছে রংপুরে, হিমেল, যাব ওখানকার পরিস্থিতি জানতে তার কাছে। রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে জ্বালানি তেলের সংকটে একেবারে নাকাল কিন্তু সাধারণ গ্রাহকরা। আমি এই মুহূর্তে আছি রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ের সালেক পাম্পের সামনে। আপনাদেরকে একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে তেলের পাম্পে তেলের যে তেলবাহী গাড়ি আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখছেন যে একেবারে দীর্ঘ লাইন। ঘন্টা 3 আগে এই পাম্পটিতে আরেকবার তেল নেয়ার জন্য এরকম লাইন ছিল। আবারও যখন তেল শেষ হওয়ার পর 1-1.5 ঘন্টা পর আবারও যখন তেলবাহী ট্রাক এই পাম্পটিতে আসে, তারপরও কিন্তু দেখছেন যে একেবারে 600 থেকে 800 মোটরসাইকেলের একেবারে দীর্ঘ লাইন, এই লম্বা লাইন তেলের জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশ্ববাজারে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে সামঞ্জস্য রেখে কিন্তু দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করেছে সরকার। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আজকে কিন্তু যে ডিজেল রয়েছে সেটি 115 টাকা লিটারে বিক্রি হচ্ছে এবং অকটেন বিক্রি হচ্ছে, আগে বিক্রি হয়েছিল 122 টাকা, আজকে বিক্রি হচ্ছে 140 টাকা, এবং পেট্রোল বিক্রি হচ্ছে 135 টাকা, আগে বিক্রি হয়েছিল 116 টাকায়। সেহেতু প্রতি লিটার এই জ্বালানি তেল 15 থেকে 20 টাকা বাড়ায় কিন্তু যারা সাধারণ ভোক্তা গ্রাহকরা যারা রয়েছেন তারা কিন্তু অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা যেমনটি বলছেন যে ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পাওয়া, আরেকদিকে আসলে জ্বালানি তেলের দাম বাড়া তাদের একেবারে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুক্ষণ আগে জাকির হোসেন মেঘনার যে ইনচার্জ তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন এখন পর্যন্ত প্রায় 70,000 অকটেন এবং পেট্রোল মজুদ রয়েছে 55,000 লিটার। তো সবকিছু মিলে রংপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। জ্বালানি তেলের সংকটের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম রংপুর এবং তারওয়াকে রাজধানী ঢাকা থেকে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, সরকার যে দামে তেল কিনে মজুদ করেছে এখনও তার চেয়ে কম দামে নেওয়া হচ্ছে। দাম বাড়ানোর পরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। ভর্তুকি এখনও আছে। যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর প্রতি প্রভাব পড়েছে, আমাদের উপর সেই প্রভাব আছে। জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মুস্তারিন হক জুনায়েদ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জুনায়েদ,
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই যে জ্বালানি তেল নিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা থেকে কিন্তু বাংলাদেশও ছাড় পায়নি এবং দেশ জুড়ে যেই জ্বালানি তেল সরবরাহ করা ভোক্তারা নিয়ে থাকেন পেট্রোল পাম্পগুলোর যে লম্বা সারি, সেই সারি থেকেই কিন্তু বেশ কিছুদিন ধরেই অর্থাৎ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু এক ধরনের যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ এখন পর্যন্ত কিন্তু অদ্যাবধি রয়েছে এবং সেই চাপের মধ্যেই গতকাল রাতে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু জ্বালানি তেলের যে নতুন মূল্য নির্ধারণ অর্থাৎ দাম বৃদ্ধি করে মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন সচিবালয়ে কিছু সময় আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তিনি যে এই বিষয়টি বলতে চেয়েছেন যে যেই দাম দিয়ে ক্রয় করে মজুত করা হয়েছে জ্বালানি তেল আগামী বেশ কিছু লম্বা সময়ের জন্য প্রায় 2 মাস ব্যাপী এবং সেই মজুদের ক্ষেত্রে যেই টাকা দিয়ে এই জ্বালানি ক্রয় করা হয়েছিল তার চেয়েও কম সমন্বয় করা হয়েছে নতুন যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটিতে এবং তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এর যে প্রভাবটি একই সাথে জ্বালানির যে দাম বৃদ্ধি করা হলো সেখানে এর প্রভাব বাংলাদেশে আসলে কতখানি পড়বে। তার উত্তরে মন্ত্রী যে বিষয়টি বলেছে সেই এক ধরনের প্রভাব পড়েছে, বাংলাদেশও আসলে সেখান থেকে খুব বেশি দূরে থাকার অবকাশ নেই, বাংলাদেশেও এই ধরনের একটি চাপ পড়বে। তবে সার্বিকভাবে এই যে মূল্য নির্ধারণ হয়েছিল তার যেই ব্রিফিংটি হয়ে গেছে কিছুক্ষণ আগে জ্বালানি মন্ত্রণালয়, তার বাইরেও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বৈঠকটি শুরু হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে এবং এই জায়গায় জ্বালানির যে সার্বিক ব্যবস্থাপনা শুধুমাত্র মূল্য নির্ধারণ নয়, জ্বালানির যে সরবরাহ পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে এবং আগামীতে যে করণীয় সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত হয়েছিলাম সচিবালয় থেকে। 27 এপ্রিল যশোরে এবং 2 মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে কথা জানান পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। তিনি জানান মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কী এবং কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আসন্ন বর্ষায় বন্যা নিয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতির কথা জানিয়ে বলেন অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়, জলাবদ্ধতা নিরসনে সরকারের আন্তরিক চেষ্টা আছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের 180 দিনের কর্মসূচি কি এবং কিভাবে এগুলাকে আমরা সর্বোচ্চ এক্সিকিউট করব সেই ব্যাপারে বিশদ আলোচনা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা করেছি। আমাদের প্রস্তুতি আছে, আমরা তো ইচ্ছা করলে খুব এই অল্প সময়ের মধ্যেই সকল জলাবদ্ধতা দূর করতে পারবো না, তবে আমাদের আগ্রহ, ইচ্ছা এবং মহৎ উদ্যোগ রয়েছে। এবার হাম সংক্রমণের খবর। প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যুও। চিকিৎসকরা বলছেন হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার। এই পরিস্থিতির মধ্যেই কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। টিকাদান সফল হলে কমবে আক্রান্তের সংখ্যা, তবে পুরোপুরি সুফল পেতে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানান চিকিৎসকরা। হামের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই সোমবার থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। প্রায় 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের। এদিকে হাসপাতালগুলোতে এখনও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বহির্বিভাগগুলোতেও আসছে উপসর্গ নিয়ে অসংখ্য শিশু। অভিভাবকরা জানান উপসর্গ প্রকাশের পর থেকে শিশুদের শরীরের অবনতি হয় ধাপে ধাপে। এছাড়া জ্বর, সর্দি, ডায়রিয়ার সঙ্গে যোগ হয়েছে মুখে ঘা। ধাপে ধাপে হয়েছে, প্রথমে ঠান্ডা কাশি, এরপরে হচ্ছে মুখে ঘা হওয়া, লাল হওয়া, আর সাথে সাথে জ্বর, আর গোটা হচ্ছে। তারপরে জ্বর আসে হালকা, জ্বর আসার পরে আপনার ডক্টর কাছে নিয়ে যাই, ওইখান থেকে আপনার ওষুধ লিখে দিছে, 2 দিন খাওয়াইছি, কমে নাই। জ্বর হয়েছিল, পরে তার কয়েকদিন পর থেকে হাসপাতালে নিয়ে গেছি, তারপরে হচ্ছে র্যাশ একটু একটু বেরিয়েছে, পরে এখানে আসছি। শুরু থেকে ওর তীব্র জ্বর, আপনার অ্যান্টিবায়োটিক ডোজ দিয়ে সাপোজিটর দিয়ে ওর জ্বর কমতেছিল না। 4 দিন টানা জ্বর, তারপরে 4 দিন র্যাশ উঠছে। র্যাশ ওঠার পরে কাশি আছে, জ্বর আছে। তবে চিকিৎসকরা বলছেন হামের উপসর্গে খুব একটা পরিবর্তন আসেনি, কিন্তু লক্ষণ প্রকাশের পর ধীরে ধীরে হামের প্রভাব পড়তে থাকে শরীরে। বিভিন্ন কারণে আমাদের বাংলাদেশের শিশুরা কিছুটা অপুষ্ট অবস্থা থাকে,
তো সেই অবস্থার জন্য দেখা যাচ্ছে তো হামের ক্রিটিক্যালিটিটা হয়তো আমাদের দেশে একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখন পর্যন্ত কোনো গুণগত পরিবর্তন বা মেজর কোনো শিফটিং হয়েছে বলে আমরা দেখছি না। তার চেয়ে বরং মেজর যে কারণ সেটা হচ্ছে কি হামের যে ভ্যাকসিনটা বেশিরভাগই দেখা যাচ্ছে হামের ভ্যাকসিনটা মিস করেছে। এদিকে দেশব্যাপী টিকাদান শুরু হলে হামের প্রাদুর্ভাব কমে আসার আশা চিকিৎসকদের। বলছেন কমে আসতে পারে জটিল রোগীর সংখ্যাও, তবে পুরোপুরি সুফল পেতে অপেক্ষা করতে হবে কয়েক সপ্তাহ। হামের যে ইমিউনিটিটা আমরা দিয়ে থাকি ইপিআই স্কেজুলের মাধ্যমে যে টিকাটা আমরা দিয়ে থাকি, এটা আসলে হার্ড ইমিউনিটি বলে একটা টার্ম আছে আমাদের মেডিকেলের টার্ম, যে বলা হয়ে থাকে 95% বাচ্চাকে যদি আমরা টিকা দিয়ে থাকি তাহলে বাকি 5% বাচ্চা যদি টিকা নাও দেওয়া হয় তাহলেও তাদের মধ্যে হাম ভাইরাসটা ছড়াতে পারবে না। গত এক মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আক্রান্ত ছাড়িয়েছে 22,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন রিপোর্টার মনির হোসাইন এবং চাঁদপুরে আছেন ফারুক আহমদ। আমরা সরাসরি শুরুতে যাব মনিরের কাছে। হামের সবশেষ পরিস্থিতির কথা যদি বলতে চাই, এখনও ঊর্ধ্বমুখী এই গতি, বিশেষ করে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর যেই সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। আমরা গত 24 ঘন্টায় এই রাজধানীর ডিএনসিসি হাসপাতালেও ভর্তি হয়েছে নতুন করে 111 রোগী এবং সে সঙ্গে কিছুটা স্বস্তির খবর যদি বলতে হয়, সুস্থ হওয়ার যেই সংখ্যা সেই সংখ্যাও কিন্তু বাড়ছে। আজকে 81 জন রোগী সুস্থ হয়ে এই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসকরা যেটি বলছেন যে জটিলতার কারণেই আসলে বেশিরভাগ শিশুর মৃত্যু হচ্ছে এবং যাদেরই মৃত্যু হয়েছে তাদের শুধু হাম কিংবা হামের কারণে মৃত্যু হয়েছে এই সংখ্যা খুবই কম। মৃত্যু হয়েছে শরীরের যে অন্যান্য যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো বাড়ার কারণে, বিশেষ করে ব্রেইনের এক ধরনের সংক্রমণ এবং নিউমোনিয়া, হার্টের ছিদ্র, এই সম্পর্কিত যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার কারণেই মৃত্যু ঘটছে। এবং এরই মধ্যে জানিয়ে রাখতে চাই, আগামীকাল সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন এবং সেই টিকাদান ক্যাম্পেইনে 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকেই টিকা নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা এবং চিকিৎসকরা বলছেন যে যদি এই টিকাদান কর্মসূচি ঘরে ঘরে সফল করা যায় তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যে এই হামের প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কমে আসবে। তো এই ছিল রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবর। আমরা যেতে চাই চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী ফারুক আহমদ। চাঁদপুরে হামের পরিস্থিতি আরেকটু অবনতি ঘটেছে। আমরা যদি গত 24 ঘন্টার হিসেব করি তাহলে চাঁদপুর যেই 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটি আছে সেখানে হাম রোগে আক্রান্তদের যে শিশুরা আছে তাদের জন্য যে বিশেষায়িত ওয়ার্ডটি আছে সেখানে 14টি আসনের বিপরীতে অর্থাৎ শয্যার বিপরীতে এখন 34টি শিশু তারা ভর্তি আছে। আমরা যদি বলি যে গত মাঝখানে চাঁদপুরে হাম পরিস্থিতি কিছুটা উন্নতি হলো, এখন আবার সেখানে কিন্তু একটা অবনতি ঘটেছে, যে কারণে আমরা বলতে পারি যে প্রচুর রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে আমরা একটু স্বস্তির খবরও আছে, অর্থাৎ 24 ঘন্টায় 17 জন শিশু তারা সুস্থ হয়ে ফিরে গেলেও আবার নতুন করে 11 জন শিশু রোগী ভর্তি হয়েছে যারা পুরোপুরি হামের প্রকোপে আক্রান্ত হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি যে চাঁদপুরে এই মুহূর্তে চাঁদপুর জেলার যে পরিস্থিতি আছে সেখানে এই হাসপাতালে গত 30 মার্চ থেকে এখন পর্যন্ত 174 জন শিশু যারা হামের উপসর্গ দিয়ে ভর্তি হয়েছিল, তার মধ্যে এই মুহূর্তে 34 জন আছে। আর যদি আমরা জেলা চিত্র তুলে ধরি সেখানে চাঁদপুরে এখন পর্যন্ত হামের যে নমুনা পরীক্ষা করা হয়েছে 340 জনে, তার মধ্যে 52 জনের হামের পজিটিভ ধরা পড়েছে। আর একটি তথ্য জানিয়ে রাখি যে আগামীকাল থেকে চাঁদপুর এবং চাঁদপুরের পাশের হাইমচর উপজেলায় এই টিকা কার্যক্রম চালু থাকলেও আগামীকাল থেকে চাঁদপুরে 8 উপজেলায় একযোগে 3,20,000 শিশুকে টিকা দেওয়ার একটা কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তো আমার কাছে এ ছিল চাঁদপুরের যে হাম পরিস্থিতি, সেই পরিস্থিতি দিয়ে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত হয়েছিলাম চাঁদপুর এবং তার আগে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে। দুপুরের সময় আরও থাকছে, দেশে বাড়ছে বজ্রপাতে মৃত্যু, 11 বছরে প্রায় 2,800 জনের প্রাণহানি। জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণকে দুষছেন বিশেষজ্ঞ, জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে বগুড়া পৌরসভা।
আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বগুড়ার বাগবাড়িতে আছেন সহকর্মী আব্দুল আউয়াল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আগামীকাল দীর্ঘ 2 দশক পর নিজের পৈতৃক ভিটা বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং শুধুমাত্র তিনি আসছেন না, এক উপহারের ফুলঝুরি নিয়ে কিন্তু আসলে তিনি তার পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে আসছেন। এখানে গাবতলীর বাগবাড়িতে আসার পরপরই কিন্তু তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌকিদহ খাল যেটি রয়েছে সেটি কিন্তু তিনি পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি তার বাগবাড়ি এলাকার 12টি মৌজার আসলে বাসিন্দা যারা আছেন তাদের মাঝে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। নিজ গ্রামের নিজ মানুষদের হাতে কিন্তু তিনি আসলে তার উপকার যে সরকারের উপকারভোগী যে ফ্যামিলি কার্ড সেটি তুলে দেবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিদর্শনের পর কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যে জন্মভিটা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৈশব থেকে কৈশোর পর্যন্ত বড় হয়েছেন, পরবর্তীতে দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই জন্মভিটাই কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তার যে নিরাপত্তা বলয় সেটি কিন্তু তৈরি করে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছে। এবং দীর্ঘ 2 দশক পর আসলে ঘরের সন্তান ঘরে ফিরে আসাকে কেন্দ্র করে এই গাবতলীর বাগবাড়ির মানুষ সহ বগুড়ায় তিনি যাবেন এবং উন্নয়নমূলক 8টি প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। পুরো বগুড়া জুড়ে আসলে একে পরে উৎসবের আমেজ ছড়িয়েছে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম বগুড়ার বাগবাড়ি থেকে। হজযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছেন 14টি ফ্লাইট। দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করছেন 5,756 জন হজযাত্রী। তবে হজ ক্যাম্পের খাবারের ব্যবস্থাপনায় অসন্তুষ্ট অনেকেই। তাদের অভিযোগ, আমরা প্রতিবেদনটি একটু পরে দেখতে চাই। সচিবালয় এই মুহূর্তে কথা বলছেন অর্থমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত হব সেখানে। এখানে আমাদের জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আমরা তো কোনো কিছু নেবও না, তাই না? এটা দেওয়ার, এটা দুই পক্ষেরই ব্যাপার। ওরা দেবে না, আমি নেব, এটা বিষয়টা কিন্তু দুই পক্ষেরই ব্যাপার, মিউচুয়াল ব্যাপার। এখানে কেউ কোনো চ্যারিটি নেই, এগুলো দিজ আর বিজনেস ট্রানজ্যাকশন, এটা মাথায় রাখতে হবে। ওদের সাথে আমাদের সম্পর্ক আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি। আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। বিশেষ করে IMF এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের মোটামুটি আলোচনা যেগুলো হয়েছে এক ধরনের হয়ে গেছে, ধরেন অলমোস্ট শেষের দিকে। এডিবির সাথে হয়ে গেছে, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক ওদের সাথে হয়ে গেছে। IMF এর সাথে যে বিষয়গুলো পেন্ডিং আছে এগুলো আলোচনা চলছে, এখনো আলোচনা শেষ হয় নাই। এবং আলোচনার যে বিষয়গুলো এখনো পুরোপুরিভাবে আমরা একমত হতে পারিনি, যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো চলছে আলোচনা। কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই, আমাদেরও সিদ্ধান্তের ব্যাপার আছে। সুতরাং এই বিষয়গুলো আলোচনা চলছে। সচিবালয়ে কথা বলছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন রিপোর্টার শাহিন আলম এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আছেন শফিকুল আলম। আমরা শুরুতে যাচ্ছি শাহিনের কাছে। সন্তুষ্টি অর্জনের জন্য বিশ্বের নানা প্রান্তের ন্যায় বাংলাদেশ থেকেও হজযাত্রীরা হজে যাচ্ছেন। আজকে হজযাত্রার দ্বিতীয় দিন। আজকে 5,756 জন মানুষ আজকের বিভিন্ন ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কেউ কেউ ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং এখানকার যারা হজযাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানকার যে হজ অফিস রয়েছে, হজ অফিসের এখানকার যে ব্যবস্থাপনা, তাতে অনেক যাত্রী বেশ কিছু বিষয় নিয়ে তারা অভিযোগ তুলছেন। বিশেষ করে এখানে যে খাবার দেওয়া হচ্ছিল সকালে এবং দুপুরে, সেই খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হজযাত্রীরা। পাশাপাশি এখানে এই ক্যাম্পটিতে প্রচুর পরিমাণ মশা রয়েছে, যদিও হজ অফিস বলছে তারা মশা
যেন না থাকে এবং হাজিদের যেন কষ্ট না হয় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং নতুন করে যেসব অভিযোগ আসছে সেগুলো তারা আমলে নিয়েছেন এবং সেই খাবার এবং মশার উপদ্রব কমানোর জন্য তারা কাজ করছেন বলে সেটিও কিন্তু এই অফিস থেকে জানানো হয়েছে। এবং আজকে এই হজযাত্রার দ্বিতীয় দিন সেটি হজের আগ পর্যন্ত এইভাবে ক্রমান্বয়ে হজযাত্রা অনুষ্ঠিত হবে এবং হজযাত্রাটি সেটি চলছে। আজকের দিনে 5,756 জন মানুষ বিভিন্ন সময় তাদের যে সময়ে ফ্লাইট সেই সময় তারা যাচ্ছেন এবং হজযাত্রার আমরা আছি আশকোনা হজ ক্যাম্পে। এখানে যারা আগেই এসে এখানে তারা অবস্থান করছেন এবং এখান থেকে হজ অফিস থেকে তারা তাদের বোর্ডিং পাস সহ আনুষঙ্গিক কাজ শেষ করে এখান থেকে সরাসরি গিয়ে তারা ফ্লাইটে উঠছেন এবং একইভাবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকেও কিন্তু হজের যাত্রীরা তারা সৌদি আরব যাচ্ছেন। সেখানকার খবর জানাবেন আমাদের সহকর্মী শফিক। ঢাকার পর আজকে চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে, সেটি হচ্ছে 6টা 20। প্রায় 419 জন যাত্রী নিয়ে 6টা 20-এর দিকে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাজিরা ছেড়ে যাবেন। জিদ্দের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইটটি যাবেন। ইতিমধ্যে হাজিরা কিন্তু বিভিন্ন গন্তব্য থেকে তারা আসতে শুরু করেছে। তো মোট এখান থেকে চট্টগ্রাম থেকে এবার প্রায় 6,500 যাবেন। তার মধ্যে প্রায় ফ্লাইট সংখ্যা হচ্ছে প্রায় 16টি ফ্লাইটে তারা যাবেন। তার মধ্যে 12টি ফ্লাইট যাবে জিদ্দের উদ্দেশ্যে আর 2টি ফ্লাইট যাবে মদিনার উদ্দেশ্যে। তবে আজকে যাবেন প্রায় 419 জন। কিছুক্ষণ পর এখানে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এটির উদ্বোধন করবেন বলে জানা গেছে। তো ইতিমধ্যে যে হাজিরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তবে এবার অন্যান্য গত বছরের তুলনায় এবার কিন্তু অর্থাৎ 3টি ফ্লাইট কম যাচ্ছে। গতবার 19টি গিয়েছে, এবার 16টি যাচ্ছে ফ্লাইট এবং যাত্রীও প্রায় 500 জন কম বলে আমাদেরকে জানিয়েছেন। তো এইদেরকে এই যে হাজিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ভেতরে তারা ভেতরে প্রবেশ করছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ভূমি প্রতিমন্ত্রী তিনি আসবেন, তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং তিনি সেটির উদ্বোধন করবেন। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রাম থেকে প্রায় এই যে 16টি ফ্লাইটে প্রায় 6,500-এর বেশি হজ যাত্রী যাবেন এবং সন্ধ্যা 6টা 20-এ 420 জন নিয়ে জেদ্দার উদ্দেশ্যে বাংলাদেশ বিমান ছেড়ে যাবেন। তো এই ছিল আমার সর্বশেষ তথ্য। হজযাত্রার খবর জানছিলাম চট্টগ্রাম এবং তার আগে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে। যানজটহীন ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো বিআরটি প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। 13 বছরে 6 বার মেয়াদ বাড়ানো প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়ে পার করেছে 4,000 কোটি টাকা। খরচ বাড়লেও সংকীর্ণ এই লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনায় গোড়ায় গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি বিআরটি প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে বিআরটির বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা সেখানে দেখা গেছে নেশা করে আসতে না, অবশ্য সিঁড়িও নাই লিফটও নাই। মাঝখানে রাস্তাতে দুই পাশ থেকে গাড়ি আসে। সরকার আসে সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না। এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ। অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদই আসলে নেই। প্রথম হলো গিয়ে ধরেন প্রকল্পের মেয়াদটাই নাই,
এই মেয়াদটাকে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময়ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের খাল নালা পরিষ্কারে শুরু হলো মাসব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম। বর্ষায় জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। কর্মসূচির উদ্বোধন করে সিটি মেয়র বলেন, নগর সরকার ছাড়া পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়। জলাবদ্ধতা নিরসনে সহায়তা চাইলেন সব সংস্থার পাশাপাশি নগরবাসীর। দেখে আবর্জনা স্তূপ মনে হলেও এটি আসলে পানি প্রবাহের একটি বড় নালা। দখলে দূষণে মৃতপ্রায় খাল ও নালা উদ্ধারে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পানি প্রবাহ ঠিক রাখতে আবর্জনা পরিষ্কারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। রোববার সকালে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র। এ সময় নগরপিতা জানান, গত বছর জলাবদ্ধতা 40 থেকে 50% নিরসন করা গেলেও এবার 70 থেকে 80% আনার লক্ষ্যে কাজ করছেন তারা। আপনি যদি এটা যদি আরো ডিক করতে চান, বিল্ডিংটা ভেঙে পড়বে। এই যে জবরদখল, এটা একটা ম্যাসিভ সমস্যা প্রত্যেকটা খালে। জনগণ যদি একটু সচেতন হয়, আমার মনে হয় এবার আশা করি জলাবদ্ধতা কমবে। নগর সরকার ছাড়া কখনো কোনো পরিকল্পিত নগরায়ন সম্ভব নয়। সব সেবা প্রদানকারী সংস্থাগুলো যদি স্ব জায়গায় কাজ করতে পারে, তাহলে কিন্তু শহরের আমাদের যে জলাবদ্ধতা বলেন কিংবা বাসাবাড়ি থেকে ফেলা, ইনশাল্লাহ আমরা এটা রোধ করতে পারব। বর্ষা মৌসুমের আগে জনদুর্ভোগ কমানো ও জলাবদ্ধতা নিরসনে 57টি খাল খননের পাশাপাশি সংস্কার ও খনন করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 21টি খাল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডে মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, সমতা ফেরাতে আত্মবিশ্বাসী শরীফুল। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবে গত 11 বছরে বজ্রপাতে প্রায় 2800 জনের প্রাণহানি হয়েছে। এজন্য জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরী ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। আষাঢ় শ্রাবণী আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত কেড়ে নেয় প্রাণ। দিন দিন এ আতঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রাণহানি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাই মূলত আমাদের দেশের জন্য বেশি হার্মফুল। এটা হচ্ছে জলভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়া। জলবায়ু পরিবর্তনের সংকটের মাঝে বড় মৌসুম জুড়েই চরম আতঙ্ক নিয়ে ফসল ঘরে তোলার জন্য মাঠে কাজ করছেন কৃষকেরা। যখন আমরা হাওরে থাকি টাটা দে, তখন তো আমরা আশ্রয় কোনো জায়গা নাই। আল্লাহর উপরে ভরসা করে বই থাকি। সামনে দেওয়ার কথা ছিল তো সরকার দেয় নাই। 2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। হাওর এলাকায় বসানো হয়নি কোনো ছাউনি। সরকারকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে প্রকল্পে আমাদের বরাদ্দ রাখে। খালি চোখে পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তি নির্ভরতার কথা জানান এই বিশেষজ্ঞ। বজ্রপাত নিরোধক যে যন্ত্র আছে, যেটা বজ্রপাতকে ডাইভার্ট করে দেয়, সেইটা যদি স্থাপন করতে পারি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। দেশে প্রায় প্রতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পুলিশের টাকা চুরি সন্দেহে প্রথমে লাঠিপেটা, পরে বৈদ্যুতিক শক।
সবশেষ জ্বলন্ত মোমে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর জেলা পুলিশের অফিসার মেসে এমন নির্যাতনের শিকার হন কেয়ারটেকার ইউনুস। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ডিবির ওসি সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জিয়াউল হককে সঙ্গে নিয়ে সুমন হাসানের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। 8 বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়, পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। আমারে ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে, লাথি ঘুষি মারছে এবং মোম গলায় আমার পুরুষাঙ্গে ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। সন্দেহকারী ধরে আমার ভাইয়ের তার নির্যাতন করছে, অনেক রিকোয়েস্ট করেছে, এরপরও ওটা মারছো না। অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে। এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন বারবার মোম দিয়ে ঝলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। বারবার যৌনাঙ্গে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই, আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিয়েছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, ঘটনার তদন্তে 1 সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। চট্টগ্রামে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডায়ামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানায় অ্যামোনিয়া সংকটের কারণে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক 800 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিট রয়েছে। 2006 সাল থেকে কারখানাটি বাণিজ্যিকভাবে সার উৎপাদন করে যাচ্ছে। দেশের কৃষিখাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। দেশের গ্যাস খাতে আরও একটি সুখবর শুরু হলো ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুরে তিতাসের 31 নম্বর কূপে গ্যাস অনুসন্ধান কাজ। প্রকল্প সংশ্লিষ্ট জানান, কূপ থেকে কাঙ্ক্ষিত গ্যাস পেলে জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হবে 15 মিলিয়ন ঘনফুট। দেশের প্রাকৃতিক গ্যাস খাতে সুখবর দিল বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেড। ব্রাহ্মণবাড়িয়ায় খনন করা হচ্ছে নতুন একটি কূপ। ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে নন্দনপুরের মাটির গভীরে গ্যাসের অস্তিত্ব মেলে। এরপরেই নতুন এই গভীর কূপটি খননের উদ্যোগ নেওয়া হয়। বিজিএফ সেল জানান, তিতাসের 31 নম্বর কূপটি 5700 মিটারের বেশি মাটির গভীরে খনন করা হবে। পরিকল্পিত গভীরতা আমরা 5600 মিটার পর্যন্ত যাব। এটা বাংলাদেশের গ্যাস ও তেল অনুসন্ধানের ক্ষেত্রে প্রথম গভীর অনুসন্ধান কূপ। আরো 3টি কূপ ওয়ার্ক ওভার সামনে আছে এবং 6টি কূপের খনন, তার মধ্যে একটা কূপ হচ্ছে এটা, আর একটা কূপ যে আমরা 28 নম্বর কূপ যেটা খনন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, ওখান থেকেও আমাদের 15 মিলিয়ন আর একটা টার্গেট কিন্তু ওখানে রয়েছে। আগামী নভেম্বর মাসে কূপটি খনন কাজ শেষ করার আশা সংশ্লিষ্টদের। কাঙ্ক্ষিত গ্যাস পেলে দৈনিক অন্তত 15 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব। এই কূপটির খনন টাইম 210 দিন ধরা আছে, বাট এটা আগেও হতে পারে অথবা এটা কূপের খনন কার্যের উপরে নির্ভর করে হয়তো কিছুটা কম বেশি হতে পারে। বৈজ্ঞানিক তথ্য এবং ভিত্তির উপর ভিত্তি করে আমরা এই কূপটা খনন করতে চাচ্ছি। তাতে আমরা আশাবাদী যে আমরা এখানে কিছু, আল্লাহ যদি আমাদের সহায় হন, আমরা কিছু পাবো। আগামী 6 মাসের মধ্যে তারা 5600 ± 100 মিটার গভীরতা পর্যন্ত খনন করে শেষ করবে এবং এটা যদি সফলভাবে সমাপ্ত করা হয় তাহলে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা করছি। একই প্রকল্পের অধীনে বাকরাবাদ গ্যাস ক্ষেত্রের 11 নম্বর কূপ খনন কার্যক্রম পরিচালনা করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। 2টি কূপ খননের ব্যয় ধরা হয়েছে প্রায় 800 কোটি টাকা। তিতাসের এই গভীর কূপটি খনন করার পর কাঙ্ক্ষিত গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলে আগামী বছরের শুরুতে জাতীয় গ্রিডে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চাকরিতে পুনর্বহলে 15 দিনের আলটিমেটাম দিয়েছে শরিয়া ভিত্তিক 6 ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তাদের দাবি 5 আগস্টের পর প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি বলে অভিযোগ জানিয়ে তারা ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা সহ স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে নিয়োগ ও পদোন্নতি মেধার ভিত্তিতে নিশ্চিত ও মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুশাসনের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে ইসলামী ব্যাংক ছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ও আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। যে কোনো মুহূর্তে আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশের পার্লামেন্টের স্পিকার গালিবাফ স্পষ্ট ভাষায় বলেন, ওয়াশিংটনের ওপর বিন্দু মাত্র ভরসা নেই তেহরানের। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত দ্বিতীয় দফার বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আইআরজিসি। ইরান ব্ল্যাকমেল করার জন্য প্রণালী বন্ধ রাখছে অভিযোগ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন যে খুব শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ইরান। তবে এবার ট্রাম্পের এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেন, ওয়াশিংটনের প্রতি তেহরানের বিন্দুমাত্র ভরসা নেই। এই অবস্থায় যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরান দ্বিতীয় দফার বৈঠকে বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়ার কারণে কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি। তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী তেহরান তাদের শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনো কোনো জবাব দেয়নি তেহরান। যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবস্থান নেওয়া যে কোনো ধরনের জাহাজের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। Wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এর মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। এর মধ্যে অন্তত 2টি জাহাজে গুলির ঘটনা এবং একটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ সামনে এসেছে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর, সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে চাইলে এ সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। প্রথম ম্যাচে হারলেও তাই সেরাটা দিয়ে ঘুরে দাঁড়াতে চান পেসার শরীফুল ইসলাম। মিরপুরে ম্যাচ শুরু সকাল 11টায়। প্রথম ওয়ানডের ভুল শুধরে নিতে ম্যাচের আগের দিন অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন টাইগাররা। টিম হার্ডলে সবাইকে উজ্জীবিত করেন মেহেদী হাসান বিরাজ। এরপর শুরু হয় ওয়ার্ম আপ। ছোট ছোট দলে ভাগ হয়ে ফুটবল খেলেন অনেকে, আর বাকিরা সেরে নেন স্ট্রেচিং। এ সময় মিরপুরের উইকেট দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন ফিল সিমন্স। টনি হেমিংকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যালোচনা করেছেন পিচ নিয়ে। পরে ফিল্ডিং ড্রিল করে নেন সবাই। গা গরমের পর শুরু হয় নেট প্র্যাকটিস। দ্বিতীয় ম্যাচে আসতে পারে পরিবর্তন। স্বস্তি আছে টাইগারদের পেস বোলিং শিবিরেও। ফুল রিদমে নেটে বোলিং করেছেন মোস্তাফিজ। সেক্ষেত্রে 5 বাঁচা মরার লড়াইয়ে ফিরতে পারেন কাটার মাস্টারও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টে হিসেবে বিশ্রামে যাওয়ার সম্ভাবনা আছে তাসকিন কিংবা শরীফুলের। ওডিআই প্রতিটা ম্যাচে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পয়েন্টের জন্য আমার মনে হয়। সো এইখানে বেস্ট যে টিমটা সেটাই এখন মনে হয় যে খেলবে, এবং কি দেখা ম্যাচ ফিটনেস বা বোলিং ওয়ার্কলোডের বিষয় আছে। মাত্র একটা ম্যাচ গেছে, 2টা ম্যাচ আছে। সো আমাদের কনফিডেন্স আছে যে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। এবং কি আমাদের বেস্ট ক্রিকেটটা কিন্তু লাস্ট ম্যাচে আমরা প্রথম ম্যাচে দিতে পারিনি। সো আমাদের বেস্ট ক্রিকেটটা দিলে আমরা ইনশাল্লাহ কামব্যাক করে সিরিজ জিতবো। দ্বিতীয় দফায় ক্রীড়াবিদদের দেওয়া হয়েছে ক্রীড়া কার্ড।
বিভিন্ন ফেডারেশনের মোট 171 ক্রীড়াবিদ বেতনের আওতায় এনেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যার মধ্যে জাতীয় ফুটবল দলের 18 ও নারী ফুটবল দলেরও আছেন 18 জন খেলোয়াড়। এছাড়া নারী পুরুষ মিলিয়ে হকি দলের 36 জন পেয়েছেন এই বিশেষ কার্ড। শুটিংয়ের 5 জন সহ কাবাডি, জিমন্যাস্টিক, আর্চারি, জুডো, উশু, হ্যান্ডবল সহ দেশের মোট 17 ডিসিপ্লিনের খেলোয়াড়রা পেয়েছেন এই ক্রীড়া কার্ড। প্রত্যেকেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রতি মাসে 1 লাখ টাকা করে বেতন পাবেন। এর আগে গেল মাসে 129 ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। দাম বাড়ান আপনারা, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে সারা রাত জাগি একটা মানুষের আপনারা এই যে কষ্ট করতেছি কি কারণে? বাড়াই তো লাভ হলো না, এই রাত্রে 11টা সিরিয়াল দিছি, এখন আসলাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও বদলায়নি পাম্পে ভোগান্তির চিত্র। বৈশ্বিক পরিস্থিতিতে সরকারি তহবিলে চাপ পড়ায় মূল্য বাড়াতে বাধ্য হয়েছে সরকার, জানালেন দুই মন্ত্রী। হামে আক্রান্তদের অন্যান্য জটিলতায় বাড়ছে মৃত্যুর হার, হাসপাতালে রোগীর চাপ। কাল থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি, সুফল পেতে লাগবে কয়েক সপ্তাহ। এবং হজযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ছে 14টি ফ্লাইট। সৌদি আরব যাচ্ছেন 5,500 যাত্রী। চট্টগ্রাম থেকেও যাত্রী পরিবহন শুরু সন্ধ্যায়। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।